দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু, সাপ্তাহিক বন্ধের দিনেও বৈঠক করলেন সরকারের উপদেষ্টা পরিষদ, বন্টন করা হলো মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকার ও সংস্কার এই শিরোনামে আজ আমরা কথা বলবো। স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, আমরা পরিচয় করাতে চাই। আছেন সালেউদ্দিন, সিনিয়র সাংবাদিক, আইন ও সংবিধান বিশ্লেষক, এবং আছেন উমামা ফাতেমা, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব সালেউদ্দিন, আপনার কাছে আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, মন্ত্রণালয় আজকে বন্টন হয়ে গেছে। বেশ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো। আমরা অর্থ মন্ত্রণালয়, জনাব সালেউদ্দিন আহমেদ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কেমন হলো আসলে? প্রত্যাশার জায়গাগুলো নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের প্রতি বেশ আস্থা দেখলাম, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আপনি যে ২৭টা মন্ত্রণালয়ের কথা বললেন, প্রধান উপদেষ্টার কাছে আছেন, আপনি খেয়াল করে দেখবেন অন্যদের সবার কাছেই একটা করে আছে। জি, উনি ২৭টা রেখেছেন। এই মন্ত্রিসভাটা তাৎক্ষণিকভাবে হয়েছে, মানে উপদেষ্টা পরিষদটা। এবং এই যখন হয় তখন ডক্টর মোহাম্মদ ইউনূস হাসপাতালে, ওনার একটা ছোট্ট অপারেশন হয়েছিল। তো ফলে এবং হঠাৎ করে একটা সরকারের, একটা দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন হলো। ফলে যে সময় দেওয়া দরকার আমাদের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন মন্ত্রণালয়ে যে বিশেষজ্ঞ আছে বা যোগ্যতা দক্ষ লোক যে আরও আছে, এগুলোর জন্য একটু সময় লাগবে। আমার ধারণা উনি এই মন্ত্রণালয়গুলো ওনার হাতে রেখেছেন। আমার ধারণা উনি আরও উপদেষ্টা নেবেন, যেহেতু আমাদের এইখানে এই উপদেষ্টা পরিষদটা একটা বিশেষ পরিস্থিতিতে গঠিত হয়েছে, সংবিধানের কাঠামোর বাইরে গিয়ে হয়েছে। এবং এটা যৌক্তিকভাবেই হয়েছে, কাঠামোর বাইরে গিয়ে। তো ফলে এই জায়গায় আপনার সংখ্যাটা মুখ্য না। যেমন আমাদের বিলুপ্ত তত্ত্বাবধায়ক সরকারে ১০ জন ছিল সংখ্যা, ১০ জন। এইবারে এটা সংখ্যা কোনো মুখ্য না, যে কারণে ওনারা সম্ভবত এখন পর্যন্ত ১৫ না ১৬ হয়েছে, তাই না? তো ওনারা হয়তো এই ১৬ জন হয়েছে। এই উপদেষ্টা পরিষদকে আরও বর্ধিত করবেন। আরেকটা আপনাকে বলি, জরুরি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা যখন দেখলো উপদেষ্টা বেশি করতে পারবে না, কারণ তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন তারা উপদেষ্টার মর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ করলেন। হ্যাঁ, তো ফলে কোন পদ্ধতিতে করবেন আমাদের মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের সেই জ্ঞান দেওয়া লাগবে না। উনি এই জ্ঞান রাখেন এবং উনি অত্যন্ত চিন্তা করে এই সংকটের সমাধান করবেন। কিন্তু এখানে অনেকগুলো অন্যান্য সংকট রয়ে গেছে। আমি মনে করি যে একটা অস্থির পরিস্থিতি আছে বাংলাদেশে। এই অস্থির পরিস্থিতির মধ্যেও তারা এই চিন্তাগুলো করতেছেন। একটা হলো সরকারের মেয়াদ কতদিন হবে। জি, এই প্রশ্নটা আমিও করতাম আপনাকে। আপনি কি তাকে বলবেন, সে কিছু বলুক, তারপরে আপনি বলেন। একটি বিষয় হলো সরকারের মেয়াদ কতদিন হবে এবং এই সরকারকে আমরা কি নামে ডাকব। দেখেন, এই সরকার যদি জাতীয় গণ অভ্যুত্থানের সরকার হয়, আমি কিন্তু এই কথা বলেছি, লিখেছি, জাতীয় গণ অভ্যুত্থানের সরকার হয়, একটা বিপ্লবী সরকার হয়, তাহলে এই সরকার যা খুশি করতে পারে, তাহলে তাকে সংবিধানটা বাতিল করে দিতে হবে। কারণ পৃথিবীর ইতিহাসে যত জায়গায় বিপ্লব হয়েছে, বিপ্লব কার বিপ্লব? জনগণের বিপ্লব। এই জনগণের বিপ্লবের সঙ্গে ছাত্র জনতার বিপ্লব। তো বিপ্লব যদি তারা করে, তাহলে আমাদের যেমন মুক্তিযুদ্ধ করলো, আমরা মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের নাগরিক ছিলাম। তো আমরা যখন বিপ্লব করছি, যুদ্ধ করছি, তখন আমরা নিজেদের মতো করে সংবিধান বানাইছি। তো তারা যদি এটাকে বিপ্লবের মনে করে, আমাদের রাষ্ট্রটার নাম হলো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ, মানে জনগণের সরকার। এগুলোর নামই ছিল, কিন্তু প্রকৃতপক্ষে জনগণের সরকার কখনো ছিল না। এই সরকার ছিল লুটেরাদের সরকার, পান্ডাদের সরকার, মাস্তানদের সরকার। তা ফলে যদি ওনারা এইটাকে চিন্তা করেন যে এটাকে বিপ্লবী সরকার করবেন, তাহলে একটা জাতীয় সরকার লাগবে। এই জায়গায় কিছু ভুল আছে। জাতীয় সরকার করতে হলে আপনি মনে রাখবেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ সমস্ত লোকগুলো অংশ নিয়েছিল, সমস্ত রাজনৈতিক দল অংশ নিয়েছিল, জামাত ইসলাম এবং মুসলিম লীগ ছাড়া। তৎকালীন সময়ে নিজামী ইসলামী পার্টি ছাড়া তৎকালীন সময় সমস্ত রাজনৈতিক দল অংশ নিয়েছিল।
শেখ মুজিব এসে আওয়ামী লীগের একটা সরকার গঠন করে ফেললেন, মুক্তিযুদ্ধের অন্য সমস্ত অস্বীকার করে ফেললেন। এখন যদি এই সরকারকে জাতীয় সরকার করতে হয়, তাহলে বাংলাদেশে এই ফেসিবাদ, এই পতিত সরকারের বাইরে যেসব রাজনৈতিক ক্রিয়াশীল আছে তাদেরকে নিয়ে এবং গণঅভ্যুত্থানকারী নেতৃত্বে দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদেরকে নিয়ে এবং আমাদের বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ সুশাসনাগরিক তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করতে হবে। আপনি জাতীয় সরকার করে যদি শুধুমাত্র, আপনি কি খেয়াল রাখবেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হেফাজত ইসলামের মাঠে ছিল, তাদের নেতাকর্মীরা, জামাত ইসলামীর নেতাকর্মীরা মাঠে ছিল, বিএনপির নেতাকর্মীরা মাঠে ছিল, শহীদ হয়েছে, বামপন্থী ছাত্র সংগঠনগুলো, রাজনৈতিক সংগঠনগুলো মাঠে ছিল। ফলে আপনি এই আন্দোলন এককভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়, বৈষম্য বিরোধী, এটা মনে রাখতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সঠিকভাবেই বলছে এই আন্দোলন হলো ছাত্র জনতার আন্দোলন। জি, এখন এই যদি আপনাকে জাতীয় সরকারে যাইতে হয়, আমি ওনার কাছে যান, সে হয়তো কিছু বলবে, তার আমি পরে বলব। যদি জাতীয় সরকারে যেতে হয় তাহলে আপনাকে জাতীয় ঐক্যমত লাগবে। এই ঐক্যমতের মধ্যে সরকারের মেয়াদ কি হবে, কারণ চিরদিন জাতীয় ঐক্যমতের সরকার থাকে না, কারণ পৃথিবীর যে ব্যবস্থাপনা সেটা আপনাকে গণতান্ত্রিক পদ্ধতিতে আসতে হবে। আপনি একটা টাইম ঠিক করবেন সেটা কতদিন হবে, কিন্তু আপনি এককভাবে করলে আবার কিন্তু রাস্তায় আন্দোলন হবে, এককভাবে করলে আবার আমরা কিন্তু বিভক্ত হয়ে পড়ব, কারণ রাজনৈতিক দলগুলো উন্মুখ হয়ে আছে নির্বাচন করার জন্য, তাহলে তাদের সঙ্গে একটা ঐক্যমত লাগবে। আবার এই সরকারের হাতে মহান দায়িত্ব আছে, বাংলাদেশের সমস্ত জাতীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। ফলে দুই পক্ষের মধ্যে একটা আলাপ আলোচনার ভিত্তিতে আগামী বাংলাদেশের রূপরেখা কাঠামোটা নির্ধারণ করতে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে খুব চমৎকার কথা বলছিলেন এবং আরও বিশ্লেষণ আমরা নিশ্চয়ই শুনবো অন্তর্বর্তীকালীন বা জাতীয় এইসব ইস্যুগুলো নিয়ে। আমরা একটু যেতে চাই, উমামা ফাতেমা আমাদের সঙ্গে আছেন, তিনি কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আন্দোলনকারী। আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু এই যে প্রত্যাশার জায়গাগুলো এখন পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তার প্রতি বিভিন্ন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে পৌঁছেছেন, তিনি উপদেষ্টা হয়েছেন, আপনার মন্ত্রণালয়গুলো বন্টন হয়েছে, কেমন হয়েছে প্রত্যাশার জায়গাগুলো তো নিশ্চয়ই বলবেন। আরও একটি বিষয়, জনাব সালেউদ্দিন যে বিষয়গুলো বললেন যে কোন ধরনের সরকার হচ্ছে, কতদিন মেয়াদ, এগুলো নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন। এখনো আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হওয়া উচিত সে ধরনের কোনো আলাপ কিন্তু দেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে আমার ব্যক্তিগতভাবে বলার জায়গা তো অবশ্যই নেই। নিশ্চয়ই এখানে অন্তর্বর্তীকালীন সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের একটা একসাথেই এই সিদ্ধান্তটাতে আসতে হবে এবং আমি মনে করি দ্রুতই আমরা এই সিদ্ধান্তটাতে পৌঁছাতে পারবো। একই সাথে জনাব সালেউদ্দিন যেটা বলেছেন যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে কিন্তু প্রচুর কাজ এবং আমাদের কাজটা হচ্ছে দেশ পরিচালনার থেকে দেশ গঠনের কাজটা বেশি, এবং যাতে পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে, সে যাতে একটা ফ্যাসিস্ট সরকার হয়ে উঠতে না পারে, তার জন্য এই পূর্ববর্তী সময়গুলোতে যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারটা থাকবে ততদিন পর্যন্ত তার দায়িত্ব হবে এখানকার ইনস্টিটিউশনগুলোকে নতুন করে পুনর্গঠন করা। এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে কাজ করছি এবং আমাদের দুজন প্রতিনিধি কিন্তু বর্তমানে এই উপদেষ্টা হিসেবে আছেন এবং এই প্রতিনিধিকে উপদেষ্টা হিসেবে রাখার একমাত্র কারণই হচ্ছে যাতে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে সেটার মধ্যে সবসময় যাতে একটা স্টুডেন্টদের ফোর্স অ্যাপ্লিকেবল থাকে সেই জায়গা থেকে। এবং অবশ্যই এখানে যেটা বলতে হয় যে আমরা সদ্য একটা স্বৈরাচারী সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, তো সেই জায়গা থেকে আমাদের ছাত্রদেরও অনেক নতুনভাবে আমরা অনেক কিছুকে বুঝতে শিখছি এবং আমরাও চাই যে আমাদের যারা বিশেষজ্ঞরা আছে, আমাদের যারা শুভাকাঙ্ক্ষীরা আছে, তাদের সকলের সাথে মিলে এই দেশটাকে আসলে পুনর্গঠন করতে। তো এটাই আমার প্রত্যাশার জায়গাগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যারা যারা আছেন অনেকের প্রতি আসলে এই সরকারের প্রতি আসলে রাজনৈতিক দলগুলোর ব্যাপক আস্থাও রয়েছে, আমরা শুনছি, এবং আবার নির্বাচনের কথাও বলা হচ্ছে, কতদিন থাকবে এইসব প্রশ্নগুলো আছে এখানে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি যেটা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো সব থেকে পারফেক্ট পারসন, তো এই বিষয়ে কারোরই আসলে কোনো সন্দেহ ছিল না। এবং
আমাদের মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনা হয়েছে যাতে আমাদের বৈশ্বিক এবং অভ্যন্তরীণ সব দিক থেকে ট্রাস্টেবল পারসনকে যাতে আমরা এখানে রাখতে পারি। এবং সেই জায়গা থেকে আমরা আশা করি যে আমাদের যেহেতু আমরা বলছি দেশটাকে আমরা পুনর্গঠন করতে চাই, সেই জায়গা থেকে আমরা সকল ছাত্ররাই আশা করি যে এখানে দ্রুততম সময়ের মধ্যে একটা সংবিধান সংস্কার হবে, কারণ সংবিধানটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের সকল সমস্যার মূল। তো এই সংবিধানটাকে যদি বর্তমানে সংস্কার করা সম্ভব না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ কিন্তু পুনরায় আগের 15 বছরে ফেরত যেতে পারে। তো সেটাই হচ্ছে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় কনসার্ন। অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবো একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। জনাব সালেউদ্দিন আছেন আমাদের সঙ্গে, আইন ও সংবিধান বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক। আপনার কাছে আসতে চাই আসলে এখন যে সরকার গঠিত হলো সেখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকাটা কি থাকবে, আর যেটি উমামা ফাতেমা বললেন যে সংবিধান সংস্কার করার কথা, অর্থাৎ সংস্কারের একটি কথা বললেন এই সরকার সংস্কার করবে, সেটি কিভাবে সম্ভব? আচ্ছা, আমি আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাটাই আগে বলে নিই। দেখেন, ওদের 2 জন প্রতিনিধি আছে এবং ওদেরকে যথেষ্ট সম্মান দিয়ে 2 জনকে রাখা হয়েছে। 2 জন তারা একটা মুখপাত্র, কাল মুখপাত্র, ছাত্রদের মুখপাত্র, এবং এটা অত্যন্ত যৌক্তিক হয়েছে। সংখ্যা যদি আরও বেশি হইতো তাহলে আরও ভালো হতো। তো আমি মনে করি ছাত্ররা দীর্ঘকাল দেশ শাসন করবে না, কারণ তাদের লেখাপড়া আছে এবং তাদের সেই সময় হয় নাই। যা দেশ শাসন করবে রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞ এবং সুনাগরিকরা, ঠিক আছে? কিন্তু এখন ছাত্রদের কাজ কি? এই বৈষম্য পরিষদের কাজ কি? কাজ তো তারা শুরু করছে। এই যে দেখেন, ট্রাফিক কন্ট্রোল করতেছে, রাস্তাঘাট পরিষ্কার করতেছে। বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি শুক্রবার সে যদি দেশের একটা কাজ করে, দেশ বদলে যাবে। তাদের উচিত হবে একটা ছায়া সরকার গঠন করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ছায়া সরকার গঠন করবে, মানে তারা দূর থেকে তারা এই সরকারকে তারা গাইডলাইন দেবে। আপনি বলতে পারেন ছাত্ররা কি গাইডলাইন? তারা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করবে, তারা খোঁজ দিবে মন্ত্রণালয়ে কোথায় কোথায় অনিয়ম হচ্ছে, কোথায় কোথায় নাগরিক তারা অধিকার পাচ্ছে না, এই বিষয়ে তারা সময় সময় করবে। এবং এইটার জন্য তারা একটা কাউন্সিলও করতে পারে, সহায়ক কাউন্সিল, জাতীয় সরকারের সহায়ক কাউন্সিল। এই সহায়ক কাউন্সিলে তারা যত সমন্বয়ক আছেন তারা থাকবেন। এই সমন্বয়করা তারা তো লেখাপড়া করবে, তারা তো দেশ পরিচালনা করবে না। তারা তাদের মাসে একদিন লেখার পাকে সময় অন্য একজন যদি নোয়াখালীও থাকেন কোনো অসুবিধা নাই, তারা জুমের মাধ্যমে মিটিং করবেন, করে তারা ঠিক করবেন। কারণ দেশটা একটা যৌথ মালিকানায় পরিচালিত হইতেব। শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা বলতেন তাদের জমিদারির মতো। শেখ হাসিনা বলতেন, আমি আমার বোন শেখ রেহানা এসে বলছে তুমি অমুকরে খাওয়াইতে পারো, 12 কোটি মানুষকে খাওয়াইতে পারো, আর খাওয়াইতে পারো না। শেখ হাসিনা কোথার থেকে আমাদের খাওয়াইতো, এটা তারা দেখাইতো দেশটা তারার, আমরা হলো প্রজা। শেখ হাসিনা বলতেন না শেখ একটা শেখ রেহানা আমাকে বলছে তুমি 12 কোটি 16 কোটি মানুষকে খাওয়াইতে পারো, আর ওই কিছু মানুষ আর একটু এদেরকে একটু দাও না। হ্যাঁ, রোহিঙ্গাদের সম্পর্কে বলছেন। হ্যাঁ, তারপরে উনি বলতেন বিদ্যুতের লাইন বন্ধ করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। এটা মনে হয়েছিল একটা একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী দেশ রাষ্ট্র। শেখ হাসিনা তো মহাজ্ঞানী না, কেউই মহাজ্ঞানী না, ডক্টর ইউসুফ মহাজ্ঞানী না। রাষ্ট্রটা একটা সম্বলিত প্রচেষ্টায় চলতে হবে। আমি শেষ করি আরেকটা কথা, বাংলাদেশে 3টি গণহত্যার জন্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিডিআর হত্যার সময় আওয়ামী লীগ ক্ষমতা ছিল, রাষ্ট্রীয় ব্যর্থতা অথবা তাদের ষড়যন্ত্রের কারণে বিডিআর হত্যা হয়েছে। শাপলা চত্বরে একটা গণহত্যা হয়েছে, সংখ্যা আমি জানি না। আর সর্বশেষ জুলাই আগস্টের গণহত্যা, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং শেষ দিকে যে ঘটনাটা ঘটেছে জানেন, পাড়ার মস্তানদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে টাকা দিয়ে। রাতের বেলা বান্ডিলের উপর বান্ডিল টাকা বিভিন্ন এলাকার যে পাড়ার যারা চুরি করে, ডাকাতি করে, মস্তানি করে, চিন্তাই করে, পুলিশের সোর্স তাদেরকে দিয়ে অস্ত্র তোলা দেওয়া হয়েছে। এই অস্ত্র দিয়ে 4 তারিখ পুলিশ এবং এইসব পান্ডারা অজস্র মানুষের পাখির মতো গুলি করে বেড়েছে। তাহলে এই গণহত্যার দায় দল হিসাবে আওয়ামী লীগের, সরকার হিসাবে আওয়ামী লীগের,
এবং তার প্রধান নেত্রী শেখ হাসিনাকে এই গণহত্যার দায়ে বিচারের সম্মুখীন করতে হবে দুইভাবে, আন্তর্জাতিকভাবে এবং স্থানীয়ভাবে। এইটা যদি না করেন এই শহীদের আত্মা কোনোদিন শান্তি পাবে না। খুনি যদি আবার কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসে কারো ব্যর্থতার জন্য, কারো সুশাসনের অভাবের জন্য, আমি আবারও বলে রাখি, এইটা আজকে আওয়ামী লীগ যেটা করে গেছে, আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপিও যদি এটা আবার একটা ফেসিবাদের জন্ম দেয়, আবার একটা একনাত্মতার জন্ম দেয়, তাই বাংলাদেশের ছাত্র সমাজ এবং আমরা এটা রুখে দিতে হবে। আজকে একটা সুবর্ণ, আমি শেষ করি ভাই, আজকে একটা সুবর্ণ সুযোগ আসছে যেটা মুক্তিযুদ্ধের পরে হয়েছিল। এটা তো দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে হয়েছিল দেশটাকে জাতীয় সরকার গঠন করে দেশটাকে সঠিক পথে নিয়ে যাওয়া, কিন্তু সেই সময় একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। আর শেখ হাসিনা সংবিধান গণতন্ত্র নাম দিয়ে দেশটাকে একটা একদলীয় শাসনের পরে, আপনার ভোটের অধিকার ছিল না। এখানে আমি জানি এখানে 5 জন লোক আছেন, আমি জানি কেউ একজন লোকও ভোট দিতে চান নাই। আপনার 15 বছর বাংলাদেশের ভোটের অধিকার ছিল না, কিন্তু আমরা কিছু তল্পিবাহক লোক, গণমাধ্যমের কিছু লোক, পুলিশের পান্ডারা, হারুন মনিরুল, এরকম বিপ্লবের মতো পান্ডারা, আর মানে সব জায়গায় একটা দলীয়করণ প্রতিষ্ঠা করে, দুর্নীতি প্রতিষ্ঠা করে, তাদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক করে দিয়ে তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে তারা যেন তাদের স্বার্থে হাসিনাকে রক্ষা করে। যে কারণে আজকে বাংলাদেশের থানাগুলোতে আগুন জ্বালিয়ে দিয়েছে মানুষ। কখন দিয়েছে? যখন ওই থানা থেকে প্রতিদিন গুলি করে মানুষ মারছে। আপনার কাছে আমি আসবো সংস্কারের বিষয় নিয়ে। আপনি যে সংস্কারের কথাগুলো বললে সেই সংস্কারের বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও বিশ্লেষণ শুনবো। আমরা একটু উমামা ফাতেমা আপনার কাছে আসতে চাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন একটু অবনতির দিকে। ছাত্ররা এখন দায়িত্ব পালন করছেন, একেবারে সড়ক থেকে শুরু করে অলিগুলি সব জায়গায় সর্বত্র ছাত্ররা এখন আছেন, তাদের দায়িত্ব থেকে তারা এখনো বিচ্যুত হননি। চ্যালেঞ্জ আছে, এই সরকারের কাছে প্রত্যাশা আছে, একটু যদি বলেন। আচ্ছা, আমি যখন কথা বলছিলাম আরেকবার যে প্রত্যাশার জায়গা থেকে, আপনি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বললেন সেটাও কিন্তু এই প্রত্যাশার মধ্যে সর্বপ্রথম। আমাদের জাতীয় সরকার কেন আমরা দ্রুততম সময়ের মধ্যে গঠন করতে চাচ্ছিলাম, তার একটা বড় রিজন হচ্ছে আপনার এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে স্বাভাবিক করা। প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, মানে বিভিন্ন পাড়াগুলোর মধ্যে বা সনাতন পাড়াগুলোর মধ্যে দেখা যায় মানুষ আতঙ্কে থাকে, রাতের বেলা ঘুমাতে পারে না। সনাতন পাড়াতে এই হাজারীবাগেও গতকালকে একজন আমাকে ইনফর্ম করলো, তাদের হাজারীবাগে যে হিন্দু কলোনি আছে সেখানের মধ্যে নানানভাবে হুমকি ধামকি দিচ্ছে, দখল করার চেষ্টা করছে। এবং যেহেতু ওখানে স্থানীয় সরকার যেটা, তারা যেহেতু কাজ করতে পারছে না বা তারা যেহেতু ফাংশনাল না, এই কারণে দেখা যায় বিভিন্ন দখলদার গোষ্ঠী এসে এই জায়গাগুলোতে দখলদারিত্ব চালানোর চেষ্টা করছে। এখন সেই জায়গা থেকে কিন্তু আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে দ্রুততম সময়ে গঠন করার চেষ্টা আমরা করেছি, যাতে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে দ্রুত আমাদের ছাত্রদের হাত থেকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আসলে ট্রান্সফার করাটা দরকার। এরপরে যেটা ভাই বললেন যে এখানে খুবই সুন্দর করে উনি বললেন যে শেখ হাসিনার যে বিচার করতে হবে, শেখ হাসিনা এবং তার যে মন্ত্রিসভা, তারা পুরো দল এবং পুরো সরকারটাই আসলে দায়ী। বাংলাদেশের মানুষের উপর যে গণহত্যা চালানো হয়েছে গত 2-3 সপ্তাহ ব্যাপী, পুরো জিনিসটারই আসলে যদি বিচার করা না যায়, তাহলে আজকে থেকে 2-2.5 বছর পর গিয়ে পুনরায় আওয়ামী লীগ দেখা যায় নানানভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে, সংখ্যালঘুকে ঢাল হিসেবে ব্যবহার করে পুনরায় রাজনীতিতে ব্যাক করার একটা চেষ্টা করতে পারে। আমি তাকে রাজনীতিতে ব্যাক করার জায়গাটাকে আমি বাধাগ্রস্ত করতে পারি না, কিন্তু যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং স্থানীয় কোর্ট, দুইটা জায়গাতেই আসলে বিচার হতে হবে। এবং আমরা অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কিন্তু শেখ হাসিনা এবং তার যারা সহচারী ছিলেন তাদের সকলের বিরুদ্ধে কিন্তু কেস হয়েছে, এবং আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে আমরা সেটার বিচার পাবো। এবং আরেকটা বড় বিষয় এখানে যে আমাদের শহীদদের তালিকা, এখানে কত মানুষ আসলে মারা গেছে। আপনারা যেটা বলছেন যে 5 আগস্ট যেদিন শেখ হাসিনা পদত্যাগ করেন, সেদিনও ঢাকা শহরে কমপক্ষে 200 লাশ পড়েছে, কমপক্ষে। সকালবেলা শহীদ মিনারে কিন্তু পুলিশ একদম র্যান্ডমলি গুলি করে, যখন র্যান্ডমলি গুলি করে শহীদ মিনারে তারা 10-12টার বেশি লাশ ফেলে দেয়। তো এরকম একটা সিচুয়েশনে কিন্তু 5 আগস্ট ছিল, এবং রাত পর্যন্তও কিন্তু এখানে হানাহানি হয়েছে পুলিশের সাথে স্থানীয়দের মারামারির সময় স্থানীয়রা প্রচুর মানুষ মারা গিয়েছে। এবং আমরা জানি না যে আমাদের শহীদদের সংখ্যা কত, আমরা জানি না যে কত মানুষকে আসলে গুম করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে এই শহীদদের সম্পূর্ণ সম্মান দিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাদের তালিকা তৈরি করা, তালিকা দিয়ে আমি একটা কথা এখানে বলে নেই,
আপনাকে আমি কালকে বঙ্গভবনে দেখেছি, আমি খুব ব্যথিত হয়েছি। আমি আশা করেছিলাম, আমি সকালবেলা রাষ্ট্রপতিকেও বলে আসছিলাম, ইনি বললেন তার হাতে সময় নাই। আমি আশা করেছিলাম সামনের সারিতে সকল শহীদদের বাবা মা বসে থাকবেন, তার পিছনের সারিতে উপদেষ্টারা থাকবেন, সেনাবাহিনীর লোকরা থাকবেন। আমাদেরকে সম্মান জানাইতে হবে। এই যে বুক পেতে দিল আবি সাইদ, যে পানি লাগবে ভাই, মুগ্ধ, এদেরকে আমরা যদি সম্মান না জানাই, আরেকটা কাজ করতে হবে, পুলিশের গুলি করার অধিকার চিরতরের জন্য বন্ধ করে দিতে হবে। আমি আরেকটু বলে নেই ভাই, 24 ঘন্টার মধ্যে না হলো 3 দিনের মধ্যে ভিডিও ফুটেজ আমার কাছে আছে, তার কাছে আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছে আছে, একটা দুটা নয়, 1000 আছে, আমরা দিতে পারবো। ভিডিও ফুটেজ দেখে দেখে যেসব অস্ত্রধারীরা প্রকাশ্যে মানুষকে গুলি করছে, এই অস্ত্রধারীকে ধরতে হবে। আর্মি, বিডিআর এবং যেসব পুলিশ আছে তাদেরকে গ্রামে পাঠিয়ে দিতে হবে। আমাদের 2,80,000 আর্মি আছে। আমরা নিশ্চয় আসবো, আপনার এই কথাটিকেও আমরা আবারও শুনতে চাই। আমরা একটু বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ শুনতে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। জনাব সালেউদ্দিন, আইন ও সংবিধান বিশ্লেষক, সিনিয়র সাংবাদিক, আপনার কাছে যেতে চাই। আসলে এই যে আপনি নিষিদ্ধের কথা বললেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধের, মানে এটা কি কোনো গণতান্ত্রিক হতে পারে কিনা? আচ্ছা দেখেন, আমাদের মেমোরি তো নিশ্চয়ই অত শর্ট না। এই দিন কয়েক আগে এই মহান মুক্তিযুদ্ধের গণহত্যার দায়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এই ঘটনাটাকে, এই ছাত্র গণ অভ্যুত্থানটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে। আর দ্বিতীয় মুক্তিযুদ্ধে যে গণহত্যা চালানো হয়েছে, তারপরে এই দল থাকার কোনো অধিকার নাই। এবং পৃথিবীতে বহু নজির আছে নাৎসি বাহিনীদের রাজনৈতিক দল করার, মানে বহু রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, তারা আর রাজনীতি করতে পারে নাই। আওয়ামী লীগ রাজনীতি করবে। আপনি দেখেন বিডিআরে গণহত্যার পরে বিডিআরের পোশাক বদলে গেছে, নাম বদলে গেছে। আওয়ামী লীগ অন্য নামে, আওয়ামী লীগের লোকরা যদি রাজনীতি করতে চায় করবে। এবং আওয়ামী লীগকেও ভাবতে হবে শেখ হাসিনা পালিয়ে গেল তাদেরকে বিপদে রেখে, এবং যারা শেখ হাসিনার সঙ্গে লুটপাট করে শেখ হাসিনার সঙ্গী হয়েছে তাদেরকেও বিপদে রেখে। এই যে আজকে হারুন, বিপ্লব, মনির, ওরা কোথায় আছে কেউ জানে না। আপনাকে একই সঙ্গে একটা কথা মনে করাই দেয়, এরশাদকে আমরা স্বৈরাচার বলতাম তো, সে কিন্তু পালাইয়া যায় নাই। 6 বছর জেলে ছিল। শেখ হাসিনা প্রতিদিন বলতেন না আমি কোথায় যাব, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, কিন্তু উনি পালিয়ে গেছেন। উনি যদি বলতেন আমি কারাগারে থাকবো, তোমরা আমার অপরাধের বিচার করো, জাতির কাছে আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দাও। এত বড় গণহত্যা, এটা বের হওয়ার দরকার। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বলবো তার একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করুক, সত্য অনুসন্ধান কমিশন করুক, এবং এই সত্য অনুসন্ধান কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতারা থাকবে, বিচারপতি থাকবে, সেনাবাহিনীর চৌকস অফিসার থাকবেন, পুলিশের সিআইডির অফিসার থাকবেন, হ্যাঁ, এবং বিশেষজ্ঞ পর্যায়ের কিছু লোক থাকবেন। এটা অবিলম্বে কাজ শুরু করার দরকার, নাইলে কিন্তু আমাদের তত্ত্ব মুছে যাবে। শেষ কথাটা হলো দেশের সংস্কার করতে হবে। বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানগুলো, সমস্ত প্রতিষ্ঠানগুলো, ইলেকশন কমিশন সংস্কার করতে হবে, বিচার বিভাগের সংস্কার করতে হবে, জাতীয় সমস্ত প্রতিষ্ঠানকে সংস্কার করতে হবে। আর তাদের মেয়াদকাল নির্ধারণ করতে হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে করতে হবে, কারণ নতুবা আবার একটি সংকটের মধ্যে আমরা পড়ে যাব। অসংখ্য ধন্যবাদ। জি উমামা ফাতেমা, আপনার শেষ কথা শুনতে চাই আমরা। আমার মোটামুটি যা বলার সব তো বলা হয়ে গেছে। শুধু এতটুকুই বলতে পারি যে আজকে এত বছর পরে বাংলাদেশের হাতে একটা নতুন সুযোগ এসেছে নিজেকে নতুনভাবে গড়ে তোলার। তো আমরা ছাত্র, নাগরিক সবাই এত বেশি সচেতন, এত বেশি জাগরুক যে আপনার মনে হয় যে এই দেশটাকে আসলে পরিবর্তন করা সম্ভব এই মুহূর্তে। তো আমরা সবাই আশাবাদী, আমরা সবাই এই মুহূর্তে খুবই উদ্যমী। আমরা চাই যে দ্রুত এই দেশটাকে পুনর্গঠন করতে। এখন যেহেতু আমাদের সরকারটা গঠন হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক করতে হবে। এরপর আমরা আমাদের ছাত্ররা আমাদের ক্লাসে ফিরে যেতে চাই, এবং আমরা এর মধ্যে রাষ্ট্রের যে যে জায়গাগুলোতে আসলে সংস্কার দরকার আছে প্রতিটা জায়গায় আমরা একটু ঢেলে সাজানোর
ব্যাপারে আমরা সরকারের কাছে আশা রাখি। এটাই। অসংখ্য ধন্যবাদ উমামা ফাতেমা এবং সালেউদ্দিন, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।